বিসমিল্লাহির রহমানির রহিম। সৃষ্টি কলেজ অফ টাঙ্গাইলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস কি তাহলে মনে রেখো যে রিয়েল গ্যাস একটা বাস্তব গ্যাস, আর একটা হচ্ছে আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাস। তাহলে আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাস কি মনে রাখবা, যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল, চার্লস, অ্যাভোগাড্রোর সূত্র অথবা P=nRT সমীকরণ মেনে চলে, তাদেরকে আমরা বলবো কি আদর্শ গ্যাস। কি বলছি, যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েলের সূত্র, চার্লসের সূত্র বা অ্যাভোগাড্রোর সূত্র তথা P=nRT সমীকরণ মেনে চলে, তাদেরকে বলা হবে আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাস। অ্যাকচুয়ালি আইডিয়াল গ্যাস আমরা স্বাভাবিকভাবে দেখতে পাই না, যা দেখি প্রায় সবগুলোই কি বাস্তব গ্যাস। একমাত্র উচ্চ তাপমাত্রায় এবং নিম্ন চাপেই এই বাস্তব গ্যাসগুলো কি হয়ে যাবে, আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। তো যাক, আমার এখান থেকে শুধু জানা দরকার যে আদর্শ গ্যাসটা কি। তাহলে আমি সহজভাবে বলতেছিলাম যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে বয়েল, চার্লস, অ্যাভোগাড্রোর সূত্র এমনকি P=nRT সমীকরণ মেনে চলে, তাদেরকে আমরা বলবো আদর্শ গ্যাস। তাহলে বাস্তব গ্যাস কি? বাস্তব হচ্ছে যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে P=nRT সমীকরণ মেনে চলে না, অর্থাৎ বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলে না, তারা হবে কি আমার বাস্তব গ্যাস। অর্থাৎ সহজভাবে যদি বলি, যারা আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে তারা আদর্শ গ্যাস, যারা আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে না তারা হচ্ছে কি বাস্তব গ্যাস। অ্যাকচুয়ালি এই যে তুমি দেখতেছো হাইড্রোজেন, নাইট্রোজেন, তারপরে কি কার্বন ডাই অক্সাইড, এরা সবাই হচ্ছে কি বাস্তব গ্যাস। এরা কেউ কিনা আদর্শ গ্যাস না, কারণ তারা সাধারণ তাপমাত্রা এবং চাপে P=nRT সমীকরণ মেনে চলে না। তাহলে এখন এই যে আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাস এর বিচ্যুতি, তার মানে তারা একই রকম আচরণ করে না, কেন করে না, এইটার প্রথম ব্যাখ্যাটা করার জন্য বিজ্ঞানী বোল্টজম্যান বিজ্ঞানী এমাগা তার পরীক্ষার মাধ্যমে দেখান যে আদর্শ গ্যাসসমূহ বা বাস্তব গ্যাসসমূহ আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করে না। কিভাবে? তিনি একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস নিয়ে তার উপর বিভিন্ন চাপ প্রয়োগ করে তার ভিন্ন ভিন্ন আয়তন নির্ণয় করে এবং তা একটা গ্রাফে উপস্থাপন করেন। আমি আবারও বলছি, বিজ্ঞানী এমাগা একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে তার উপর গ্যাসের উপর ভিন্ন ভিন্ন চাপ প্রয়োগ করে তার আয়তন কি করেন, নির্ণয় করেন এবং সেটা একটা কি গ্রাফে উপস্থাপন করেন। এবং তিনি দেখতে পান যে এখানে যদি আমরা P বনাম P লেখচিত্র অঙ্কন করি, তাহলে দেখা যাচ্ছে যে একমাত্র এই যে হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে এরকম, হিলিয়াম গ্যাসের ক্ষেত্রে এরকম এবং এরকম হচ্ছে। তার মানে আমি এখানে বলতে চাচ্ছিলাম যে এখানে হচ্ছে P বনাম P লেখচিত্র, তিনি এটা হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে। আমি যদি এই চিত্রটা আরেকটু ভালো করে লক্ষ্য করি, তোমরা দেখো আমি বলছিলাম যে বয়েলের সূত্রটা কি ছিল, P=k। তুমি একটু লক্ষ্য করো, অর্থাৎ চাপ এবং আয়তনের গুণফল সবসময় কি হবে, ধ্রুব সংখ্যা হবে। অর্থাৎ যখন চাপটা হবে চাপ যদি 1 হয়, এরকম যদি আমি একটু লক্ষ্য করি যে তুমি চাপ 1 * 10 = কত হবে 10। আমি তোমাদের এখানে যদি 5 হয় তাহলে হবে 10, এখানে 5, এটা 2, এটাও তাহলে 10। তাহলে 1 * 10 = কত 10। তাহলে চাপ এবং আয়তন গুণফল সবসময় কি হবে, একটা ধ্রুব সংখ্যা হবে। এবং সেই ক্ষেত্রে এখানে যদি আমি P বনাম P লেখচিত্রটা অঙ্কন করি, তাহলে আমার লেখচিত্রটা হবে এরকম।
এটাই চাপ এবং আয়তনের গুণফল সবসময় একটা ধ্রুব সংখ্যা। কিন্তু এই আদর্শ গ্যাসগুলোর বাস্তব গ্যাসগুলোর ক্ষেত্রে বিজ্ঞানী অ্যামাগা দেখেছে যে তিনি হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড বিভিন্ন গ্যাস উপর একটা নির্দিষ্ট চাপে তার কি করেন ভিন্ন ভিন্ন আয়তন নির্ণয় করেন এবং সেটা একটা কি গ্রাফে উপস্থাপন করেন। গ্রাফে উপস্থাপন করার পর তিনি দেখতে পান একমাত্র হাইড্রোজেন এবং হিলিয়ামের ক্ষেত্রে প্রথম থেকেই তাদের পি বনাম পিবি লেখচিত্র কি বাড়তে থাকে, বাকি সবার ক্ষেত্রেই প্রথমে কি একটা কমে নিম্নমানে পৌঁছানোর পর নিম্নতম মানে পৌঁছানোর পর আবার সেটা কি বাড়তে থাকে। যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে প্রথমে কমে সর্বনিম্ন মানে পৌঁছানোর পর আবার সেটা কি ছিল বাড়তে ছিল। একই রকম ভাবে এটা কিন্তু আমি কি বলছি নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে একই, প্রথমে কমে একটা ন্যূনতম মানে পৌঁছানোর পর আবার সেটা কি ছিল বাড়তে ছিল। এই যে প্রথমে আদর্শ গ্যাস সমীকরণ হলে এরকম কি হতো লেখা স্টেট, এরকম যদি থাকতো এরকম স্টেট থাকতো সেটা হচ্ছে কি আইডিয়াল গ্যাস। যদি আমি এটা বলি তাহলে এটা হচ্ছে আদর্শ গ্যাস, আদর্শ গ্যাস হলে সেই স্টেট হতো। যেহেতু এটা কিনা আদর্শ গ্যাস আচরণ করতেছে না, সে কি করতেছে বেঁকে যাচ্ছে, তার মানে এই বাস্তবগুলো আদর্শ আচরণ থেকে কি দেখাচ্ছে বিচ্যুতি দেখাচ্ছে। এই বিচ্যুতির কারণটা কি আজকে বিজ্ঞানী অ্যামাগার এই দেখাচ্ছে যে আদর্শ গ্যাসসমূহ বাস্তব গ্যাস থেকে কি করা হয় বা বাস্তব গ্যাসসমূহ আদর্শ আচরণ থেকে কি দেখায় বিচ্যুতি দেখায়। তো মেইনলি আমাদের এখানে আলোচনার বিষয় হচ্ছে বাস্তব গ্যাসসমূহ কেন আদর্শ গ্যাসের আচরণ করে না। অ্যাকচুয়ালি তো করার কথা কিন্তু করতেছে না, কেন করতেছে না? এটার জন্য যদি আমরা একটু যাই, দেখো যে পিভি ইকুয়াল টু কত এনআরটি, তাহলে এক মোল গ্যাসের ক্ষেত্রে সেখানে আমরা যদি লিখি পিভি ইকুয়াল টু কত আরটি, তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ এবং আয়তনের গুণফল কি হওয়ার কথা সমান হওয়ার কথা। অর্থাৎ কিন্তু দেখা যাচ্ছে যে কি চাপ এবং আয়তনের গুণফল কি হয় না সমান হয় না। কখন সমান হবে? যদি আমি এখান থেকে পিভি ইকুয়াল টু কত জেডআরটি, এই জেড কে বলা হয় সংকোচনশীলতা গুণাঙ্ক, বা জেড ইকুয়াল টু কত হবে পিভি বাই কত আরটি। অর্থাৎ জেড এর মান যখন 1 হবে, জেড এর মান যখন 1 হবে তখনই কেবলমাত্র সেটা আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। জেড এর মান 1 থেকে যত বেশি বিচ্যুতি দেখাবে, জেড এর মান 1 এর থেকে যত বেশি বিচ্যুতি দেখাবে আদর্শ বাস্তব গ্যাস আদর্শ আচরণ থেকে তত বেশি বিচ্যুতি দেখাবে। এই জেড কে বলা হয় এখানে সংকোচনশীলতা গুণাঙ্ক, জেড কে বলা হবে সংকোচনশীলতা গুণাঙ্ক। আমি আবার বলতেছি আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা পেয়েছিলাম পিভি ইকুয়াল টু এনআরটি, এক মোল গ্যাসের ক্ষেত্রে পাইছি কত পিভি ইকুয়াল টু কত আরটি, তারপরে চাপ এবং আয়তনের গুণফল আর এবং টি এর গুণফলের দুটো কি হবে সমান হবে। কিন্তু বাস্তবে কোন গ্যাসের ক্ষেত্রে আমরা এরকম পাই না। কি সমস্যাটা হয় যে পিভি ইকুয়াল টু জেডআরটি, অর্থাৎ একটা জেড সংখ্যাটা গুণ করলে কেবলমাত্র পিভি এবং কি আরটি দুটার কি হয় সমান হয়। তাহলে এখানে এই জেড কে বলা হচ্ছে কি সংকোচনশীলতা গুণাঙ্ক। জেড সমান সমান কি সংকোচনশীলতা গুণাঙ্ক, জেড কে বলা হয় সংকোচনশীলতা গুণাঙ্ক। জেড এর মান একের চাইতে যত বেশি কম বা বেশি হবে আদর্শ বাস্তব গ্যাসসমূহ আদর্শ আচরণ থেকে তত বেশি কি দেখাবে বিচ্যুতি দেখাবে। একমাত্র জেড এর মান 1 হলেই সেটা কি হবে আদর্শ গ্যাস। এখন এই যে জেড এর মান একে থেকে কি দেখাচ্ছে বিচ্যুতি দেখাচ্ছে, এটা আবার আমরা কিভাবে আলোচনা করতে পারি। এই আদর্শ গ্যাসসমূহ বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে আয়তন ত্রুটি আর একটা হচ্ছে কি চাপ ত্রুটি। একটা আয়তন ত্রুটি আর একটা হচ্ছে কি চাপ ত্রুটি। এই যে আয়তন ত্রুটি এবং কি চাপ ত্রুটি, তাহলে আমরা এখানে আলোচনা করব তাহলে কি আয়তন ত্রুটি, আয়তন ত্রুটি আর একটা হচ্ছে কি চাপ ত্রুটি। 2 নম্বর হচ্ছে চাপ ত্রুটি। আচ্ছা, এই যে একটা আয়তন ত্রুটি আর একটা চাপ ত্রুটি, তাহলে এই প্রথমে যদি আমি চাপ ত্রুটিটার কথা আলোচনা করি তাহলে দেখো চাপ ত্রুটিটা কি করছিল এখানে। দেখো আদর্শ গ্যাস সমীকরণটা আসলে যে আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম যে গ্যাসের গতি তত্ত্বের স্বীকার্য। এই গ্যাসের গতি তত্ত্বের স্বীকার্যের একটা স্বীকার্য বলা হচ্ছিল যে গ্যাসাণুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল প্রায় নেই বললেই চলে। কি বলা হয়েছে যে গ্যাসাণুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল প্রায় নেই বললেই চলে। এখন আমরা যদি এটা অন্যদিকে চিন্তা করি, যেমন ধরো কোন একটা গ্যাসকে উচ্চ চাপে বা নিম্ন তাপমাত্রায় যখন প্রেসার ক্রিয়েট করা হয়, যখন চাপ প্রয়োগ করা হয়, তখন ওই গ্যাসটা কি হয়ে যায় তরলে পরিণত হয়। তাহলে তরল পদার্থের অবশ্যই কি আছে আয়তন আছে,
অবশ্যই এদের মধ্যে একটা কি আছে, তাহলে আন্তঃনবিক আকর্ষণ বলও কি আছে। যদি আন্তঃনবিক আকর্ষণ বল না থাকতো তাহলে তারা কি হইতে পারতো না, তরলে পরিণত হইতে পারতো না। তাহলে যতই নগণ্য হোক, যতই অল্প হোক, তাদের মধ্যে একটা কি আছে, ন্যূনতম আন্তঃনবিক আকর্ষণ বল আছে। কিন্তু আমরা যখন আদর্শ গ্যাস সমীকরণ তৈরি করেছি তখন ওই গ্যাসের জন্য যে গ্যাসের চাপ কি ধরছি, পি। তাহলে চাপ কি, আমরা তখন বলছিলাম গ্যাসাণু সমূহ অবিরাম চতুর্দিকে ছুটাছুটি করে, এই সময় তারা নিজেদের মধ্যে কি এবং পাত্রে গ্যাস সংঘর্ষকে পাত্রে গ্যাস যে বলে যায় একক ক্ষেত্রফলের উপর আঘাত করতেছে সেটা ছিল গ্যাসের চাপ। এখন পিছন থেকে একটা অণু তাকে তার নিজস্ব আন্তঃনবিক আকর্ষণ বলে নিজের দিকে টেনে ধরতেছে, তার মধ্যে গ্যাসের উপর কি সামনের দিকে যাচ্ছে, যে সে পাত্রে গায়ে আঘাত করতেছে। এখন কি তোমার মনে হয় না যে পিছন থেকে যদি কেউ আটকে না ধরতো, ওই গ্যাসে আন্তঃনবিক আকর্ষণ বলটা যদি টেনে না ধরতো, তাহলে সে আর একটু জোরে যে আঘাত করতে পারতো, তাহলে গ্যাসের চাপটাও কি বাড়তো? হ্যাঁ, আমি সেটাই বলতেছিলাম। অর্থাৎ গ্যাসের চাপ আমরা কি যেটা আদর্শ গ্যাসের জন্য যেটা চাপ পি ধরা হয়েছে, বাস্তব গ্যাসের ক্ষেত্রে সেই চাপটা আরেকটু কি হবে, বেশি হবে। কোনটুকু বেশি হবে, যে আন্তঃনবিক আকর্ষণ বলটুকু উপেক্ষা করে। অর্থাৎ গ্যাসাণুসমূহের মধ্যে একটা অবশ্যই নিজস্বতার কি আছে, আন্তঃনবিক আকর্ষণ বল আছে। এই আন্তঃনবিক আকর্ষণ বলটুকু অগ্রাহ্য করে যে আদর্শ গ্যাস সমীকরণ কি প্রতিষ্ঠা করা হয়েছে, বাস্তব গ্যাস সেটা মানে না। তার মানে আমার এই চাপটা হওয়ার কথা ছিল কত, চাপটা হওয়ার কথা ছিল P প্লাস N স্কয়ার A বাই কত, B স্কয়ার। অর্থাৎ যেখানে আমরা বলছি কত P, সেটা হওয়ার কথা কত P প্লাস N স্কয়ার A বাই কত, B স্কয়ার। অর্থাৎ যে চাপটা ধরছো তার সাথে কি হবে, আন্তঃনবিক আকর্ষণ বল। এখানে N স্কয়ার A বাই B স্কয়ার হচ্ছে কি আন্তঃনবিক আকর্ষণ বলের পরিমাপক। কার মধ্যে, N সংখ্যক অণুর মধ্যে। তার মানে ওই চাপের সাথে আমি যদি আন্তঃনবিক আকর্ষণ বলটা যোগ করে দেই তাহলে বাস্তব গ্যাসের চাপটা কি পাওয়া যাবে, পাওয়া যাবে। অর্থাৎ যেখানে ধরছি আমরা শুধু চাপ P, এখানে সেখানে হবে P প্লাস N স্কয়ার A বাই B স্কয়ার। এখন আমরা আসলে যদি আয়তন ত্রুটি কি বলবো, আয়তন ত্রুটি কি, আয়তন ত্রুটিটা কি। এবার একই কথা, গ্যাসের গতি তত্ত্বের শিকার যে বলা হয়েছে, গ্যাস পাত্রের আয়তনের তুলনায় গ্যাস অনুসমূহের নিজস্ব আয়তন অত্যন্ত নগণ্য। গ্যাসের গতি তত্ত্বের শিকার যে বলা হয়েছে যে গ্যাস পাত্রের আয়তনের তুলনায় গ্যাস অনুসমূহের নিজস্ব আয়তন অত্যন্ত নগণ্য। আচ্ছা, আমরা দেখি যে উচ্চ চাপে নিম্ন তাপমাত্রায় সকল গ্যাসকে কি করা যায়, তরলে পরিণত করা যায়। তাহলে অবশ্যই তরল পদার্থের আয়তন আছে। তাহলে যে গ্যাসীয় বস্তুটাকে তরল করলে তরল আয়তন পাওয়া যায়, তা কি গ্যাসীয় অবস্থায় দেখা না গেলেও তার কি পাওয়া যাবে, আয়তন পাওয়া যাবে। আমি আবারও বলতেছি যে গ্যাসীয় অবস্থায় যাকে যে পদার্থটাকে তরলে পরিণত করলে আয়তন পাওয়া যায়, তাহলে গ্যাসীয় অবস্থায় দেখা না গেলেও তার একটা কি পাওয়া যাবে, আয়তন পাওয়া যাবে। হতে পারে সেটা নগণ্য, হতে পারে সেটা কি কম। তাহলে আদর্শ গ্যাস সমীকরণে গ্যাসাণুসমূহের ছুটাছুটির জন্য যে মুক্ত স্থান, যে মুক্ত আয়তন আমরা কি ধরছি, বি ধরছি। তাহলে সে পুরো মুক্ত স্থানের মধ্যে সে বি কি ঘোরাঘুরি করতে পারবে না। তার যে নিজস্ব আয়তনটুকু আছে, নিজস্ব জায়গাটুকু যে দখল করে, সেই জায়গাটুকু কি বাদ রেখে বাকিটুকুর মধ্যে সে কি করবে, ছুটাছুটি করবে। ধরো এই পাত্রের মধ্যে যতগুলা গ্যাসাণু ছিল তাদের আয়তন এই জায়গাটুকু দখল করে আছে, তাহলে এখানে বাকি অণুগুলো ছুটাছুটির সময় তাকে অবশ্যই এই যে স্থানটুকু অত্যন্ত ক্ষুদ্র, এই আয়তনের তুলনায় এখানে অত্যন্ত ক্ষুদ্র, এইটুকু বাদ রেখে বাকিটুকুর মধ্যে তাকে কি করতে হবে, ছুটাছুটি করতে হবে। অথচ আদর্শ গ্যাস সমীকরণে আমরা ছুটাছুটির জন্য মুক্ত স্থান কত ধরছি, বি ধরছি, যে বি পুরাটাই ছুটাছুটি করতে পারবে। আসলে মুক্ত স্থানটা হবে, তার ঘোরার জন্য স্থান হবে বি মাইনাস কত, এম বি। অর্থাৎ এখানে বি হচ্ছে একটা অণুর তার নিজস্ব আয়তন। তার মানে আমরা এখানে যেখানে ধরছিলাম ভি, সেখানে বি মাইনাস কত, এম বি। তার মানে আয়তনটা একটু কি ধরা হয়েছে, বেশি ধরা হয়ে গেছিল, আর চাপটা একটু কি কম ধরা হয়েছে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপটা একটু কম এবং আয়তনটা একটু কি বেশি ধরা হয়ে গেছে। এই জন্যই মূলত এই যে আদর্শ গ্যাস সমূহ বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে না। অর্থাৎ বাস্তব গ্যাস সমূহ আদর্শ আচরণ থেকে কি বিচ্যুতি দেখায়। এখন এই যে আমরা দেখো সমীকরণটা পেয়েছি কত, পিভি ইকুয়াল টু কত, আমরা জানতাম পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে এখানে চাপের পরিবর্তে তুমি কি লিখতে পারো, চাপের পরিবর্তে লিখতে বা বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিন্তু তাহলে n স্কয়ার a বাই কত b স্কয়ার ইনটু v মাইনাস কত nb, v এর পরিবর্তে এটা সমান সমান কত nRT। তাহলে এটা হচ্ছে n মোল গ্যাসের জন্য বাস্তব গ্যাসের সমীকরণ বা ভ্যান ডার ওয়ালস সমীকরণ। আমি কি বলছি, এটা হচ্ছে 1 মোল গ্যাসের জন্য
ভ্যান ডার ওয়ালস সমীকরণ, ভ্যান ডার ওয়ালস সমীকরণ বা বাস্তব গ্যাসের সমীকরণ। কার জন্য? এটা এক মোল গ্যাসের জন্য। যদি এক মোল গ্যাসের জন্য হয় তাহলে এক মোল গ্যাসের জন্য সেটা হবে কত? p প্লাস a বাই কত b স্কয়ার ইনটু এটা কত b মাইনাস b ইকুয়াল টু কত RT। এটা হচ্ছে কত? তাহলে এক মোল গ্যাসের জন্য, এক মোল গ্যাসের জন্য বা ভ্যান ডার ওয়ালস সমীকরণ। এটা হচ্ছে এক মোল গ্যাসের জন্য, এটা হচ্ছে কি এক মোল গ্যাসের জন্য বাস্তব গ্যাসের কি সমীকরণ। তাহলে এখান থেকে আমরা দুইটা প্রশ্ন পেয়ে গেলাম। একটা হচ্ছে কেন বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে না, আর একটা হচ্ছে বাস্তব গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করো। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করলাম এখানে আদর্শ গ্যাস কি, বাস্তব গ্যাস কি, অ্যামাগার বক্র কি, বাস্তব গ্যাস কেন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে না, অর্থাৎ বাস্তব গ্যাস সমূহের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ আমরা এখানে বললাম বাস্তব গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।